সুগার হঠাৎ এমন কথার কোনো মানেই বুঝতে পারল না জিমিন। শুধু ঘুমে জ্বরে লাল টকটকে হওয়া চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সুগার মুখপানে। বোঝার চেষ্টা করলো সুগা তাকে কি বলল আর কেনই বা বলল। জিমিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সুগা আবারও গম্ভীর স্বরে বলল, তোমাকে কিছু বলেছি আমি। জিমিন উপর নিচ মাথা নাড়ায়, তারপর কণ্ঠের আওয়াজ নিচু করে বলে, কিন্তু বাবার বাড়ি রেখে আসবেন মানে কি মাস্টার মশাই? সুগা ভীষণ রেগে গেল আর বলল, মানে বোঝো না? তোমার এখানে থাকা লাগবে না, তুমি এখন থেকে নিজের বাবার বাড়ি থাকবে, সংসার করার লাগবে না তোমার। কথাটা শুনে জিমিন আঁতকে ওঠে, তার পুরোপুরি ঘুম ছুটে যায়। এতক্ষণে সে খেয়াল করে রান্নাঘর থেকে ভেসে আসছে মনের চেঁচামেচি। সুগার দিকে ভালো মতো তাকে বুঝতে পারে সুগার চোয়াল শক্ত, তার মানে সুগা ভীষণ রেগে আছে। ছোট্ট জিমিন ভয় পেয়ে যায়, সাথে ভীষণ কান্না পায় তার। তার মাস্টার মশাই বুঝি তার উপর বিরক্ত হয়ে গেছে। তার ভাবনার মাঝেই সুগা ধমক দিয়ে উঠে, দাঁতের দাঁত চেপে বলে, কথা কানে যায় না, জলদি ওঠো। জিমিন চমকে ওঠে, অনেক কষ্টে কান্না গিলে নিয়ে মাথা নিচু করে মিনমিনিয়ে বলে, আমাকে রেখে আসবেন না মাস্টার মশাই, আমি সব কাজ এখন থেকে ভালো মতো করবো, আম্মা জানকেও কোনো কিছু অভিযোগ করতে দেব না। সুগা ভীষণ রেগে যায়, মনে মনে ভাবে, এই মেয়েটা এত অবুঝ কেন? বাহির থেকে মনের কণ্ঠের জোর আরও জোরালো হচ্ছে যেন। কখন যে আশেপাশে লোকজন এসে হাজির হবে তার ঠিক ঠিকানা নেই। সুগা জিমিনের হাত আঁকড়ে ধরে কোনো কিছু নেওয়ার সুযোগ না দিয়েই ঘর থেকে বের হয়। জিমিন বারবার না বলতে থাকে, কিন্তু সুগা শোনে না। হাত টেনে উঠোনের মাঝে যেতেই মুন আর সুগার বাবা ছুটে আসে। সুগা তাদের সম্পূর্ণ অগ্রাহ্য করে জিমিনের হাত টেনে চলে যায়। পেছন থেকে তার বাবা মা ডাকলেও তা কানে নেয় না সুগা। জিমিন নিঃশব্দে শুধু কান্না করে, মনে মনে ভাবে, আমার প্রতি কি মাস্টার মশাইয়ের ভালোবাসা ফুরিয়ে গেছে? এই একটা চিন্তাই যেন জিমিনের মনকে উত্থাল পাতাল করে দিচ্ছে। সুগা চারিদিকের কিচ্ছু দেখলো না, মানলো না, শুধু টেনে নিয়ে চলে আসলো জিমিনকে। জিমিনের শাড়ির আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে, চুলগুলো এলোমেলো ভাবে পিঠের উপর পড়ে আছে। একগুচ্ছ চুল সামনে মুখের উপর আছড়ে পড়েছে জিমিনের। শরীরে এক ফোঁটা শক্তিও নেই। কাঁদতে কাঁদতে নিজেও ক্লান্ত হয়ে যায় জিমিন, তবু মুখ দিয়ে কোনো শব্দ বের করে না। চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে। সুগা একটাবার তাকায়ও না জিমিনের দিকে। বোকা মেয়ে বুঝে যায় তার মাস্টার মশাই তাকে মোটেও ভালোবাসে না। আর সুগাও জানে তার বোকা বউটা কাঁদছে, ভীষণ কাঁদছে, কিন্তু তবুও তাকায় না সুগা। দাঁতে দাঁত চেপে শুধু এগোতে থাকে, চোখের জল মুছিয়ে না দিলেও হাতে যেন ব্যথা না পায়, ঠিক সেভাবেই ধরেছে সুগা। জমিদার বাড়ির সামনে এসে সুগা একটু দাঁড়ায়, কোনো রকম ভয় ভীতি ছাড়াই জমিদার বাড়িতে ঢুকে যায়। সদর দরজায় পা রাখতে জিনের নজরে পড়ে। জিন হেসে এগিয়ে আসে, সুগাকে কিছু বলতে গিয়েও জিমিনের দিকে নজর পড়ে গেলে চুপ মেরে যায়। মেয়ের এলোমেলো দুর্বল অবস্থা, চোখে জল দেখে জিন বুঝে গেল কিছু একটা হয়েছে। দ্রুত মেয়ের কাছে এগিয়ে গেল সুগা, হাত ছাড়ে না জিমিনের। জিমিন মাথা নত করে দাঁড়িয়ে আছে, চেষ্টা করছে কান্না না করার। জিন শুধু কাঁপা কাঁপা গলায় বলল, কি হয়েছে জিমিন? তোরে এমন লাগে কেন মা? কাঁদছিস কেন? সুগা বাবা, কি হয়েছে? সুগা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি বলে, জাঙ্কুক ভাইজানকে ডাকেন আম্মা যান। জিন কিছু জিজ্ঞেস করতে গেলেও নামজুন চলে আসে। জিমিনের এই অবস্থা দেখে নামজুন ভ্রু কুঁচকায়, শান্ত গলায় বলে, সকাল সকাল আমার মেয়েকে কান্নারত অবস্থায় নিয়ে আমার বাড়ি এসেছো কেন? ওর চোখে পানি কেন? শেষের কথায় ঝাঁজ প্রকাশ পেল নামজুনের। সুগা এবারও অগ্রাহ্য করে গেল, মাথা নত করে শুধু দাঁড়িয়েই থাকলো। দ্বিতীয়বারের মতো জিনকে বলল, জাঙ্কুককে ডেকে দিতে। নামজুন ভীষণ রেগে গেল, রেগে সুগাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার মেয়ের কষ্টের কারণ তুমি হলে তোমাকে টুকরো করে ফেলবো সুগা। আমার যে মেয়েকে আমি এক ফোঁটা আঁচড়ও লাগতে দেইনি, এই মেয়েকে তুমি যদি কষ্ট দাও তাহলে তোমাকে আমি শেষ করতে দুইবারও ভাববো না। জাঙ্কুক কোথায় জিন? এই ছেলেকে বলেছিলাম এরকম একটা গরিব ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে না দিতে, তাও দিয়েছে। আমার মেয়ের কষ্টের কারণ যদি এরা হয় তাহলে এদের আমি একদম মাটিতে পুঁতে ফেলবো।
সুগা এবারও একটা কথাও বলল না, কাঠ হয়ে দাঁড়িয়ে রইল শুধু। এর মাঝে তে আর জাঙ্কুকও চলে আসে। নামজনকে চেঁচামেচি করতে দেখে জাঙ্কুক আর তে দুজনে ভ্রু কুচকায়। জাঙ্কুক শান্ত স্বরে এগিয়ে এসে বলে, সকাল সকাল চেঁচাচ্ছেন কেন আব্বাজান, কি হয়েছে? নামজন রেগে গেল। তে ততক্ষণে জিমিনের পাশে এসে দাঁড়িয়েছে। জিমিনের এমন বিধ্বস্ত অবস্থায় পুড়ে যাওয়া হাত দেখে তে চমকায়। জিমিন চোখে পানি নিয়ে তে আর সুগার দিকে তাকায়। নামজন ততক্ষণে বলতে শুরু করে, কি হয়নি জিজ্ঞেস করছো তুমি জাঙ্কুক? তোমাকে মানা করেছিলাম না এই ছোট লোকটার সাথে আমার মেয়ের বিয়ে দিতে? শোনোনি, এখন দেখো আমার মেয়ের অবস্থা। জাঙ্কুক শান্ত চোখে তাকালো তার ছোট বোনের দিকে। বোনের গাল বেয়ে শুকিয়ে যাওয়া, চোখের পানি, বিধ্বস্ত অবস্থা দেখে চোয়াল শক্ত হয়ে গেল জাঙ্কুকের। সুগা এতক্ষণে মাথা উঁচু করে তাকিয়ে জিমিনের হাত ধরেই জাঙ্কুকের সামনাসামনি এসে দাঁড়ায়। জাঙ্কুকের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। জিমিন তখনও একবারের জন্য চোখ তুলে তাকায়নি, দেখেনি তার বাবা ভাইয়ের রাগান্বিত মুখ। সুগা সবটাই দেখল। শান্তভাবে কাঁপা কাঁপা হাতে জিমিনের হাতটা জাঙ্কুকের হাতে দিয়ে একটা ফাঁকা ঢোক গিলল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে অপরাধী ভঙ্গিতে মাথা নত করে মলিন কণ্ঠে বলল, আমি ব্যর্থ ভাইজান। আপনি আপনার বোনকে আমার হাতে তুলে দিয়েছেন তাকে সুখী রাখার জন্য, কিন্তু আমি পারিনি। আমি জানতাম আমি ওকে জমিদার বাড়ির মতো সুখ দিতে পারবো না, তবে নিজের মতো করে সুখী রাখার চেষ্টা করব, কিন্তু আমি ততটুকুও পারিনি। আপনার বোন ছিল চাঁদ আর আমি সামান্য বামন, তবু আমার ভালোবাসার প্রতি বিশ্বাস রেখে আমাকে ভরসা করে আপনার বোনকে আমার সঙ্গে বেঁধে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম আমি ওকে আগলে রাখতে পারবো, কিন্তু আমি পারিনি। আমি জানিনি, বুঝিনি যে এই ছোট্ট মেয়ের প্রতি আমার মায়ের মনে বিশাল ক্ষোভ, যা এই মেয়েটাকে কষ্ট দেবে। আমি সত্যি ব্যর্থ ভাইজান। আমি শুধু ভালোই বেসেছি, আগলে রাখতে পারিনি। ভালোবাসার মানুষকে যদি সুখী না করতে পারি, যদি তাকে মানসিক শান্তি না দিতে পারি, তবে আমি স্বামী তো দূর, প্রেমিক হওয়ারও যোগ্যতা রাখি না। এমনিতেও আমি ওর যোগ্য না, তবে এই 15 দিনে এটাও বুঝলাম যে আমি স্বামী হওয়ারও যোগ্যতা রাখি না। আমার এই মাসে শহরে চাকরি হয়ে গেছে। আমি ওকে এমন কোথাও রেখে যেতে চাই না যেখানে ওর অশান্তি হবে, ওর কষ্ট হবে। আমি আপনার বোনকে আপনার কাছে আমানত হিসেবে রেখে যাচ্ছি। শহরে গিয়ে নিজেকে একটু গুছিয়ে নিয়ে আমি ওকে নিতে আসব, ওকে ছোট্ট একটা সংসার দেব। সে পর্যন্ত ওকে একটু রাখবেন ভাইজান। আপনি যদি বলেন পরবর্তীতেও জিমিনকে আমার কাছে ফিরিয়ে দেবেন না, তবে আমি একবারও এর প্রতিবাদ করার ক্ষমতা রাখি না। কিন্তু আমি জানি আপনি আমার থেকে আমার বেঁচে থাকার কারণ কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করবেন না। আমি জানি আপনি আপনার বন্ধুসুলভ ভাইকে আরও একটা সুযোগ দিবেন। আমি ঠিক জানি তো ভাইজান। পরিবেশ শান্ত হয়ে গেছে। জিমিন সুগার দিকে চেয়ে ঠোঁট কামড়ে কাঁদছে। জাঙ্কুক গম্ভীর হয়ে তাকিয়ে আছে সুগার দিকে। জাঙ্কুক জানে সুগা মিথ্যা বলছে না, বলবেও না। জিমিনকে কতটা ভালোবাসে তা বোধ হয় জাঙ্কুকও জানে। নামজুন নিজেও শান্ত হয়ে গেছে, তবে দমে যাওয়ার পাত্র সে নয়। জিন আর তে শুধু পুরোটা সময় অবাক হয়ে কাটালো। সুগা জাঙ্কুকের জবাব না পেয়ে ক্ষীণ হাসলো, তবে হাসিতে প্রাণ নেই। নিজের হাত জোড়া গুটিয়ে নিয়ে ছোট্ট করে বলল, আমি আসবো আবার আপনার কাছে। আপনার বোনকে আরও একবার চাইতে আসবো, হাত পেতেই দাঁড়াবো আপনার কাছে। আপনি কিন্তু আমাকে ফিরাতে পারবেন না ভাইজান। বলেই 2 কদম পিছিয়ে গেল সুগা। জিমিন মাস্টার মশাই বলে এগোতে নিলেই জাঙ্কুক হাত ধরে ফেলে জিমিনের। পুরা জায়গায় ব্যথা পেয়ে আর্তনাদ করে ওঠে জিমিন। চট জলদি জাঙ্কুক হাত সরিয়ে নিজের বোনকে বুকে আগলে নেয়। জিমিন কাঁদতে কাঁদতে সুগাকে ডাকতে থাকে। সুগা শোনে না, ডাক অগ্রাহ্য করে সদর দরজা ত্যাগ করে। বুকে পাথর চাপা দিয়ে হাসার চেষ্টা করে বলে, কিছু সাময়িক বিচ্ছেদ, সুন্দর বোকামি। পরের বার আমি তোমাকে কষ্ট পেতে দেব না। সব চাইতে সুখী সংসার সুখগুলোই তোমাকে দেব, তোমার মাস্টার মশাই প্রতিজ্ঞা রইল। সুগা এগোনো শুরু করে। শরীরের ভার কোনো মতে টেনে নিয়ে চলে নিজের বাড়ি পর্যন্ত। এলোমেলো পায়ে বাড়িতে ঢুকতেই সামনে পড়ে মুন আর তার বাবা। সুগা এক পলক তাদের দিকে তাকিয়ে চলে যেতে নিলেই পিছু ডাকে মুন। জিজ্ঞেস করে, বউ কই?
সুগা গভীর দৃষ্টিতে তাকায় নিজের মায়ের দিকে, খানিকটা হেসে বলে, রেখে এসেছি জমিদার বাড়িতে। মন এবার রেগে উঠে, ঝাঁঝালো স্বরে বলে, জমিদারের মাইয়ারে যে তার বাড়িতে রাইখা আইলি, তার কি সংসার করণ লাগবো না? রাইখা আইসোস যখন তখন শুই না নে, ওই মাইয়ার পাও জানি এ বাড়িতে না পড়ে। মনকে ধমক লাগিয়ে চুপ করালেন সুগার বাবা। চোখ রাঙিয়ে চুপ থাকতে বললেন। এরপর ছেলের দিকে তাকিয়ে বললেন, বাড়িতে যাই হোক না কেন, তুমি কি বৌমারে বাপের বাড়ির দিয়ে আয়সা ভালা করলা সুগা? তোমার মা আর বৌমার লাগছে দেখাই কি তোমার উচিত হইছে বউরে রাইখা আসার? সুগা এবারও হাসলো, হাতটা আড়াআড়িভাবে বুকের উপর রেখে শান্ত কণ্ঠে বলল, আব্বা, আমি ওকে সুখ দিতে পারবো ভেবে সাথে এনেছিলাম, কিন্তু এমন সুখ তো দিতে চাইনি। তাই ওর জন্য ওর বাপের বাড়ি ঠিক আছে। আর আম্মা, চিন্তা করো না তুমি, ও আসবে না আর এখানে। আমার চাকরি হয়েছে শহরে, ওখানে যাবেও। বইয়ের জন্য মায়ের সাথে কিংবা মায়ের জন্য বইয়ের সাথে কারোর সাথেই আমি অন্যায় করতে পারি না। মন ভীষণ অবাক হলো সুগার কথায়, হায় হায় করে বলল, দেখছো তোমার পোলা আমাগো সাইরা বউ নিয়ে শহরে গিয়া থাকবো। আমরা যে ওর বাপ মা, আমাগো ভুইলা গেল বউ আইতে না আইতে। আল্লাহ গো, এ মাইয়া কি জাদু টোনা করছে যে আমার পোলারে ফাঁসাইয়া বিয়েও করলো, আর অহন আমার থেকে কায়রাও নিল। কথাটা শুনে সুগা ভীষণ রেগে গেল আর বলল, আম্মা, জিমিন আমাকে ফাঁসিয়ে বিয়ে করে নাই। আমি ভালোবাসতাম ওকে, ওর কোনো কারণই ছিল না আমাকে ফাঁসানোর। ও আমার থেকে অনেক ভালো ছেলে পেত, এটা কোনো ব্যাপারই ছিল না ওর কাছে। আম্মা, আমার জ্বর কমাতে এসে নিজেই নিজের পায়ে কলঙ্ক লেপটে নিল। এত কিছুর পরও ও আমাকে ফাঁসিয়েছে বলো তুমি? সুগার শান্ত কথায় মন কপাল চাপড়ালেন। সুগার নিঃশব্দে জায়গা ত্যাগ করলো। মনের এই বাড়াবাড়ি সহ্য করতে না পেরে সুগার বাবাও দু কথা শুনিয়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। বিকালে জিমিনকে ওষুধ খাইয়ে শুয়ে দিয়ে নিজের ঘরে আসে তে। জাঙ্কুক তখন টান টান হয়ে শুয়েছিল বিছানার উপর, উন্মুক্ত বুক। তে আর চোখে একবার সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। জাঙ্কুকের চোখ বন্ধ। তে আয়নার সামনে বসে চুল আঁচড়াতে আঁচড়াতে জাঙ্কুকের প্রতিবিম্ব দেখে। তে উসকুস করতে থাকে কিছু বলার জন্য। তে তখনও তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক হুট করে চোখ মেলে তাকায়। তে থতমত খেয়ে আয়না থেকে চোখ সরিয়ে নেয়। জাঙ্কুক ঘাড় বাঁকিয়ে সেদিকেই তাকিয়ে বলে, আর চোখে কিংবা আয়নার প্রতিবিম্বের দিকে না তাকিয়ে সরাসরি আমার দিকে তাকালেও আমি কিছু মনে করব না, প্রিয় বউজান। তে লজ্জায় মাথা নত করে নেয়। জাঙ্কুক ঠোঁট কামড়ে হেসে সে লজ্জাবতী মুখের দিকে তাকিয়ে থাকে। এক হাত বুকের বাম পাশে রেখে বিড়বিড় করে বলে, লজ্জাবতী বউজান আমার। তে দৃষ্টি এদিক ওদিক করে, তবে সরাসরি তাকায় না জাঙ্কুকের দিকে। কিন্তু জাঙ্কুক ঠিকই তের দিকে পলক না ফেলে তাকিয়ে থাকে। তে বুঝতে পারে জাঙ্কুক তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। সাথে সাথে তের কান গরম হয়ে আসে। ওইভাবে থেকেই বলে, চোখ সরান জমিদার সাহেব। জাঙ্কুক ঠোঁট প্রসারিত করে হাসে, উঠে বসে, বিছানার সাথে হেলান দেয়। নির্নিমেষ তের দিকে তাকিয়ে কণ্ঠে দুষ্টামি এনে বলে, বাহ রে, আমি তাকালেই দোষ, আর ওদিকে যে কেউ একজন রাতের আধারে আমার কপালে চুমু খায়, আমার বুকে মুখ লুকায়, সে বেলা তো আমি কিছু বলি না। তে লজ্জায় আরও নুয়ে পড়ে। মনে মনে ভাবে, লোকটা কি রাতে জেগে জেগে তার কাণ্ড দেখে? কি লজ্জাজনক একটা ব্যাপার। মনে মনে বলে, ইয়া রব, এই আয়নার মাঝে একটা রাস্তা করে দেন, আমি চলে যাই। কিন্তু তা তো সম্ভব না। তাই বড় বড় সাহস নেয়। মনে মনে ভাবে, ইস, আমি তো কোনো অন্যায় করিনি, নিজের স্বামীর কপালেই তো চুমু খেয়েছি, তার জন্য হালাল হওয়া বুকেই তো মাথা রেখেছি, তবে লজ্জা কিসের? তবুও কোথায় যেন কিছু একটা থেকে যায়। জাঙ্কুক থেকে চুপ থাকতে দেখে আর নিজের জায়গায় বসে না, চুপচাপ এগিয়ে এসে তের পিছে দাঁড়ায়। তের নত মুখের প্রতিবিম্ব স্পষ্ট তার সামনে ভাসে। জাঙ্কুক আলগোছে তের ঘাড় থেকে চুল সরিয়ে নিজের থুতনি রাখে। তে খানিকটা কেঁপে ওঠে, শক্ত হাতে নিজের শাড়ি চেপে ধরে, চোখ মুখ খিচে পড়ে রয়। জাঙ্কুক হাসে, তের ঘাড়ে ঠোঁট ছুঁয়ে নাক ডুবিয়ে দেয় গভীরভাবে। তের মুখের কথা হাওয়া হয়ে যায়। জাঙ্কুক ফিসফিস করে বলে, তোমাকে মুক্তি দিতে গেলে আমি আরও তোমাতে বাধা পড়ে যাই। প্রিয় বউজান, আমি ভীষণ স্বার্থপর, তাই তুমি না চাইলেও তোমার এই জমিদার সাহেবের বুকেই মাথা রাখতে হবে, আর না চাইলেও আমার কাছে সারা জীবন থাকতে হবে। এটাই তোমার নিরাপদ আর ভয়ঙ্কর স্থান, বউজান।